আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিকের ছেলে আমাকে প্রতিদিন 200 টাকা দিত। আজ থেকে 1 বছর ধরে সেই বাড়িতে কাজ করছি। 1 বছরের মধ্যে একদিনও বাকি নেই। সে আমাকে প্রতিদিন যখন কাজ শেষে বাসায় ফিরতাম ঠিক তখনই আমাকে 200 টাকা দিত। আমি বুঝতাম না কেন সে আমাকে 200 টাকা দিত। একটা সময় আমি টাকা নিতে চাইতাম না, কিন্তু সে আমাকে বলতো, মাসি তুমি তো গরিব মানুষ, তাই তোমাকে টাকাটা দেই। তুমি আর কয় টাকা বেতন পাও, সেটা দিয়ে কি আর তোমার সংসার চলে? কিন্তু আমি তখনও জানতাম না 200 টাকার পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে। একদিন ছেলেটি 200 টাকা দেওয়ার পিছনের কারণ যখন প্রকাশ করল, তা যদি আপনারা শুনেন তাহলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। আসলে আমার নাম পাপিয়া। বয়স 30 কি 32 হবে ঠিক মনে নেই। সার্টিফিকেটে একরকম লেখা, কিন্তু মা বলতেন ঝড় বাদলের এক রাতে আমার জন্ম, তখন নাকি গ্রামের একমাত্র টিনের চালটাও উড়ে গিয়েছিল। সেই থেকে জীবনটাও যেন এক অন্তহীন ঝড়ের মধ্যেই কাটছে। শহরের এই কোলাহলপূর্ণ এলাকায় এক চিলতে একটা ঘর ভাড়া নিয়ে থাকি আমার একমাত্র মেয়ে তিন্নিকে নিয়ে। তিন্নি ক্লাস 5-এ পড়ে। ওর হাসিমুখটাই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। বছর 3 আগে এক সড়ক দুর্ঘটনায় আমার স্বামীকে হারিয়েছি। তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। বাবার বাড়ি বলতেও কিছু নেই। তাই পেটের দায়ে আর মেয়ের মুখের দিকে চেয়ে এই শহরের এক বড় বাড়িতে গৃহকর্মীর কাজ নিয়েছি। বাড়ির মালিক বিশাল বড় ব্যবসায়ী, নামকরা মানুষ। আর তার একমাত্র ছেলে সজীব কলেজে পড়ে। বাড়িটা যেমন বড়, বাড়ির মানুষদের মনটাও তেমনি বড়, অন্তত আমার তাই মনে হতো। মাস গেলে ঠিক সময়ে বেতনটা পেয়ে যায়, কোনোদিন এদিক ওদিক হয় না। সেই টাকায় আমার আর তিন্নির মাসটা কোনমতে চলে যায়। কিন্তু গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে যা আমার মনে একটা অস্বস্তির কাঁটা বিঁধিয়ে রেখেছে। প্রতিদিন কাজ শেষে যখন আমি বাড়ি ফেরার জন্য তৈরি হই ঠিক তখনই সজীব নামের ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। হাতে একটা ভাঁজ করা 500 টাকার নোট আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলে, মাসি এই টাকাটা রাখুন। আপনার মেয়ের জন্য ভালো কিছু কিনে নিয়ে যাবেন। খুব প্রথম দিন আমি অবাক হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার কাজের উপর খুশি হয়ে বকশিশ দিচ্ছে। আমি নিতে না চাইলেও সে জোর করে আমার হাতে গুজে দিয়েছিল। প্রতিদিন, এমনকি মাস গড়িয়ে গেলেও এই নিয়মের কোনো পরিবর্তন হলো না। প্রতিদিন একই ঘটনা। কাজ শেষে সজীবের আগমন এবং আমার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দেওয়া। আমি সাধারণ দেখতে একজন নারী। অল্প বয়সে বিধবা হয়েছি, জীবনে সংগ্রাম ছাড়া আর কিছুই দেখিনি। সজীব ছেলেটা দেখতে সুন্দর, ভদ্র, কিন্তু তার এই প্রতিদিনের আচরণ আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল। কেন সে প্রতিদিন আমাকে এই অতিরিক্ত টাকাটা দেয়? এটা কি শুধুই সহানুভূতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? এই প্রশ্নটা আমার রাতের ঘুম কেড়ে নিতে শুরু করল। টাকাটা আমার সংসারের জন্য অনেক বড় একটা সাহায্য, কিন্তু এর পেছনের কারণটা না জানতে পেরে আমার মনটা কুঁকড়ে যাচ্ছিল। একটা অজানা ভয়, একটা চাপা সন্দেহ আমার বুকের ভেতর দানা বাঁধতে শুরু করেছিল। ছেলেটার চোখের দিকে তাকালে আমি কোনো খারাপ কিছু দেখতে পাই না, কিন্তু মন যে মানে না। টাকা বড় কঠিন জায়গা, এখানে বিনা কারণে কেউ কাউকে কিছুই দেয় না। সন্দেহের বীজ একবার মনে ঢুকে গেলে সেটা ডালপালা মেলতে খুব বেশি সময় নেয় না। আমার ক্ষেত্রেও তাই হলো। সজীবের প্রতিদিনের এই টাকা দেওয়াটা আমার কাছে একটা রহস্যের মতো হয়ে দাঁড়ালো। আমি টাকাটা নিতাম, কিন্তু আমার ভেতরটা সবসময় ভয়ে সংকুচিত হয়ে থাকত। একদিন কাজ করার সময় সজীবের মা, অর্থাৎ বাড়ির মালকিন, আমাকে ডেকে বললেন, পাপিয়া, তোমার কাজকর্মে আমি খুব খুশি। তুমি আসার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে গি। আমি মাথা নিচু করে বললাম, আমার ভাগ্য ভালো যে আপনাদের মতো ভালো মানুষের বাড়িতে কাজ পেয়েছি মাসিমা। কি? তিনি হেসে বললেন, তোমার মেয়ে কেমন আছে? পড়াশোনা ঠিকমতো করছে তো? আমি জবাবে বললাম, হ্যাঁ মাসিমা, আপনাদের দোয়ায় ভালো আছে। ওকেই তো মানুষ করার জন্য এত কষ্ট করা। এই কথাগুলো বলতে বলতেই আমার মনে হলো, সজীব কি তার মায়ের কাছে আমার অবস্থার কথা বলে, নাকি পুরোটাই তার নিজের পরিকল্পনা? সেদিন থেকে আমি সজীবকে আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। সে আমার সাথে খুব কম কথা বলে, শুধু টাকা দেওয়ার সময় ওই একটা কথাই বলে। কিন্তু আমি তার চাহনিতে কি যেন একটা খোঁজার চেষ্টা করি। এর কিছুদিন পরের ঘটনা। সেদিন ছিল শুক্রবার, সজীবের কলেজ ছুটি। আমি দুপুরে ওর ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম। সজীব তখন বিছানায় বসে একটা বই পড়ছিল। আমাকে দেখে বইটা বন্ধ করে আমার দিকে তাকালো।
আমার বুকটা ধক করে উঠল। মাসি, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? সজীবের শান্ত গলার স্বর আমার কানে এলো। আমি ঝাঁট হাতেই দাঁড়িয়ে পড়লাম। বললাম, বলো বাবা। সজীব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি আর বিয়ে করলেন না কেন? মানে? এত অল্প বয়সে একা সংসার চালানো, তার উপর মেয়ের সব দায়িত্ব পালন করা তো অনেক কঠিন। কি? তার এই প্রশ্নে আমি যেন আকাশ থেকে পড়লাম। মাথাটা লজ্জায়, অপমানে নিচু হয়ে গেল। একজন কাজের লোকের জীবন নিয়ে তার এত আগ্রহ কেন? আমার ভেতরের সন্দেহটা যেন আরও ঘনীভূত হল। আমি নিজেকে সামলে নিয়ে একটু সন্দেহটা যেন আরও ঘনীভূত হল। আমি নিজেকে সামলে নিয়ে একটু কঠিন গলায় বললাম, এই বিষয়ে আর কথা না বলাই ভালো বাবা। অন্য কিছু বলার থাকলে বলো। কি? আমার উত্তর শুনে সজীবের মুখটা একটু ছোট হয়ে গেল। সে আমার কাছ থেকে এমন রুক্ষ ব্যবহার আশা করেনি। সে আর কোনো কথা না বলে আবার বইয়ের দিকে মনোযোগ দিল। আমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার সারাটা দিন অস্থিরতার মধ্যে কাটল। ছেলেটা ঠিক কি চায়? কেন আমার বিষয় নিয়ে সে এতটা আগ্রহী? তার এই প্রশ্নগুলো আমার সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। আমার মনে হতে লাগল, এই অতিরিক্ত টাকার পেছনে নিশ্চয়ই তার অন্য কোনো কারণ লুকিয়ে আছে। কি? সজীবের সেই দিনের প্রশ্নের পর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেলাম। আমি চেষ্টা করতাম যতটা সম্ভব ওর সামনে না পড়তে। কাজ করার সময়ও একটা অজানা ভয়ে থাকতাম, এই বুঝি সে আবার এসে কোনো ব্যক্তিগত প্রশ্ন করে বসে। কিন্তু আমার এড়িয়ে চলা সত্ত্বেও ঘটনাটা ঘটেই গেল। সেদিন সজীব কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। আমি তখন তার পড়ার টেবিলটা গোছাচ্ছিলাম। সে ঘরে ঢুকেই আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল। আমি কোনো রকমে কাজ শেষ করে বেরিয়ে আসতে চাইছিলাম। মাসি, আমি ঘুরে দাঁড়ালাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আপনার বয়স কত হবে? এবার আমার সহজের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হল। কেন? কেন এই ছেলেটা বারবার আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করছে? তার উদ্দেশ্যটা কি? আমি কি এতটাই অসহায় যে কেউ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে পারে? আমার চোখে হয়তো আগুন জ্বলছিল। আমি কিছুটা ঝাঁজের সাথেই বললাম, আমার বয়স জেনে কি করবে বাবা? আমার বয়সের সাথে তো তোমার কোনো কাজ নেই। কি? আমার এমন উত্তরে সজীবই অপ্রস্তুত হয়ে গেল। সে হয়তো বুঝতে পারছিল আমি রেগে গেছি। সে আমতা আমতা করে বলল, না মানে? এমনিই জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে কাজে মন দিলাম। কিন্তু আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। আমার মনে হচ্ছিল, এই বাড়িতে আমার সম্মান আর নিরাপদ নয়। ছেলেটার উদ্দেশ্য হয়তো সৎ নয়। সে হয়তো আমার প্রতি অন্য কোনো ধারণা পোষণ করে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার মনটা আশঙ্কায় ভরে গেল। আমি একজন অসহায় নারী, আমার আত্মসম্মানই আমার একমাত্র শক্তি। সেটা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি দাঁড়াবো কোথায়? সেদিন রাতে কাজ সেরে বাড়ি যাওয়ার সময় এলো। আমার মন বলছিল, আজ সজীব টাকা দিতে এলে আমি নেব না। যা বলার আজই শেষ কথা বলে দেব। যেমন ভাবা তেমন কাজ। আমি গেটের কাছে আসতেই দেখলাম সজীব দাঁড়িয়ে আছে। তার হাতে সেই পরিচিত 200 টাকার নোট। সে আমার দিকে টাকাটা বাড়িয়ে দিতেই আমি হাতটা পিছিয়ে নিলাম। বললাম, আমি আর এই টাকা নিতে পারব না। আমার কথায় সজীব অবাক হয়ে আমার মুখের দিকে তাকাল। তার চোখে রাজ্যের বিস্ময়। সে বলল, কেন মাসি? কোনো সমস্যা? আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললাম, এভাবে প্রতিদিন টাকা দেওয়ার মানে কি? আমি তোমার এই টাকার পেছনের কারণটা জানতে চাই। আমার দৃঢ় কণ্ঠস্বর শুনে সজীব যেন একটু ঘাবড়ে গেল। সে চুপ করে রইল। আমি আবার বললাম, কি হলো? কিছু বলছো না কেন? আমার প্রশ্নের জবাবে সজীব কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে কি বলবে তা গুছিয়ে উঠতে পারছে না। চারপাশের নিস্তব্ধতা আমার ভেতরের অস্বস্তিটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে সে মুখ খুলল, মাসি, আপনি তো অন্যদিন কিছু বলেন না, আজ হঠাৎ এই প্রশ্ন করলেন। আমি আগের মতোই কঠিন গলায় বললাম, প্রতিদিন কোনো কারণ ছাড়া এতগুলো টাকা দেওয়াটা স্বাভাবিক নয়। এর পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আমি সেই কারণটা জানতে চাই। আমার কথায় সজীবের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে মাটির দিকে তাকিয়ে ধীর গলায় বলল, মাসি, আমি টাকাটা দিই কারণ আপনার একটি ছোট মেয়ে আছে। তার পড়াশোনার খরচ আছে, ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আছে। মূলত তার ভবিষ্যতের কথা ভেবেই আমি আপনাকে এই সাহায্যটুকু করি। এতে অন্য কোনো কারণ নেই। তার উত্তর শুনে আমার মনটা মুহূর্তের জন্য একটু নরম হল। মেয়ের কথা বলায় আমার ভেতরের কঠিন আবরণটা কিছুটা গলে গেল।
কিন্তু পরক্ষণেই সন্দেহের পোকাটা আবার আমার মাথায় নড়েচড়ে উঠল। এত বড় শহরে কত গরিব মানুষ আছে, তাদের সবার মেয়ের ভবিষ্যতের কথা কি ও এভাবেই ভাবে নাকি আমার ক্ষেত্রেই এর ব্যতিক্রম? আমি নিজেকে শক্ত করে বললাম, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আজ থেকে আমি আর এই টাকা নেব না। আমার যা বেতন পাই তাতেই আমার চলে যাবে। আমার কথা শুনে সজীবের মুখটা একদম মলিন হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে কিছুটা কষ্ট পেয়েছে। সে আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে টাকাটা পকেটে রেখে দিল। আমিও আর অপেক্ষা না করে বাড়ির পথ ধরলাম। সারাটা রাস্তা আমার মনে সজীবের মলিন মুখটা ভাসতে লাগল। আমি কি ওকে ভুল বুঝলাম? সে কি সত্যিই আমার মেয়ের কথা ভেবেই সাহায্যটা করছিল? কিন্তু মন থেকে কিছুতেই খটকাটা দূর করতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল এটা তার কোনো বড় পরিকল্পনার অংশ। হয়তো সে প্রথমে সহানুভূতি দেখিয়ে আমার বিশ্বাস অর্জন করতে চায়, তারপর তার আসল উদ্দেশ্য প্রকাশ করবে। এই চিন্তায় আমার শরীরটা শিউরে উঠল। না, আমি কোনোভাবেই দুর্বল হতে পারি না। আমাকে আমার মেয়ের জন্য শক্ত থাকতে হবে। বাড়িতে ফিরে দেখি তিন্নি আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই দৌড়ে কাছে এসে বলল, মা, আজ এত দেরি হলো যে? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, কাজে একটু দেরি হয়ে গেল রে মা। সেদিন রাতে আমি তিন্নিকে পড়াচ্ছিলাম, কিন্তু আমার মন বইয়ের পাতা ছিল না। আমার মাথায় ঘুরছিল শুধু সজীবের কথা। আমি কি ঠিক করলাম নাকি ভুল? এই দোটানা আমার ভেতরটা তোলপাড় হচ্ছিল। টাকা নেওয়া বন্ধ করার পর থেকে বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গেল। সজীব আমার সাথে আর তেমন কথা বলতো না। আমাকে দেখলে কেমন যেন এড়িয়ে যেত। তার এই পরিবর্তনটা আমার নজর এড়ায়নি। আমার মনের সন্দেহটা এতে আরও পোক্ত হল। ভাবতে লাগলাম, দেখেছ, যেই আমি টাকা নেওয়া বন্ধ করেছি অমনি তার আসল রূপ বেরিয়ে আসছে। এখন আর কোনো দরদ নেই। আমি আমার কাজে আগের মতোই মনোযোগ দিলাম। কিন্তু সজীবের এই নীরবতা আমাকে অন্যভাবে কষ্ট দিচ্ছিল। সে যখন কথা বলতো, প্রশ্ন করত, তখন ভয় লাগত। আবার এখন যখন সে একেবারে চুপ হয়ে গেছে, সেটাও ভালো লাগছে না। মনে হচ্ছে আমি হয়তো না বুঝেই একজন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু পরক্ষণেই মনকে বোঝালাম, যা করেছি ঠিকই করেছি। নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। দিনগুলো এভাবেই কাটছিল। আমার সংসারে দুইশত টাকার অভাবটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। আগে প্রতিদিন ওই টাকাটা পাওয়ায় আমি তিন্নিকে মাঝে মাঝে একটা ভালো জামা কিনে দিতে পারতাম বা একটু ভালো কিছু রান্না করে খাওয়াতে পারতাম। এখন মাস শেষে বেতনের টাকার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তিন্নি মাঝে মাঝে আবদার করে, খিমা, আইক্রিম খাবো। আমি তখন মন খারাপ করে বলি, সামনের মাসে কিনে দেব মা। মেয়ের মলিন মুখটা দেখলে আমার বুকটা ফেটে যেত। তখন সজীবের কথা মনে পড়ত আর মনে মনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। একদিন কাজ করতে করতে সজীবের মা বললেন, পাপিয়া, সজীবের কি হয়েছে বলতে পারো? কদিন ধরে দেখছি ছেলেটা কেমন যেন মনমরা হয়ে থাকে। ঠিকমতো খায় না, কথাও বলে না। মাসিমার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমার জন্যই কি ছেলেটার এই অবস্থা? আমি কি ভেবে পেলাম না। শুধু বললাম, আমি তো কিছু জানি না মাসিমা। কলেজে কোনো সমস্যা হয়েছে হয়তো। মাসিমা চিন্তিত মুখে বললেন, হতেও পারে। ওর বাবার সাথেও তো কিছু বলে না। বড় একা হয়ে গেছে ছেলেটা। মাসিমার কথাগুলো আমার মনে একটা অপরাধবোধ তৈরি করল। আমি কি সত্যিই ছেলেটাকে ভুল বুঝেছি? কি আমার কথায় এতটা কষ্ট পেয়েছে? এই পশুগুলো আমাকে ভেতর থেকে কুরে কুরে খেতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি সজীবের সাথে কথা বলবো। তার মন খারাপের কারণটা জানার চেষ্টা করব। কয়েকদিন পর আমি সাহস করে সজীবকে একা পেয়ে জিজ্ঞেসই করে ফেললাম, সজীব, তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ? সে আমার দিকে না তাকিয়েই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কোনো উত্তর দিল না। তার এই অবহেলা আমার আত্মসম্মানে লাগল। কিন্তু আমি দমে গেলাম না, আমার একটা জরুরি দরকারও ছিল। আমি আবার বললাম, আজ একটা দরকারি কথা বলতে এসেছিলাম। এবার সে আমার দিকে তাকাল। তার চোখে কোনো অভিব্যক্তি নেই। শান্ত গলা জিজ্ঞেস করল, কি কথা? সজীবের নির্লিপ্ত কণ্ঠস্বর শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। যে ছেলেটা কিছুদিন আগেও আমার সাথে এত আগ্রহ নিয়ে কথা বলতো, আজ তার ব্যবহারে পাহাড় সমান দূরত্ব। আমি ধোক গিলে বললাম, আমার কিছু টাকার খুব দরকার ছিল। তুমি কি সাহায্য করতে পারবে? কথাটা বলার সময় আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। যে আমি কিছুদিন আগে টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, আজ সেই আমিই তার কাছে হাত পাততে এসেছি। কিন্তু পরিস্থিতিই আমাকে বাধ্য করেছে। গত রাত থেকে তিন্নি জ্বরে কাঁপছে।
ডাক্তার দেখিয়েছি, তিনি কিছু টেস্ট দিয়েছেন আর একগাদা ওষুধ লিখেছেন। আমার হাতে যা ছিল সব খরচ হয়ে গেছে। এখন টেস্ট করানোর মতো টাকা আমার কাছে নেই। আমার কথা শুনে সজীবের মুখে একটা অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, আপনি তো সেদিন বললেন আপনার টাকার প্রয়োজন নেই, তাহলে এখন কেন চাইছেন? তার এই বিদ্রূপ মেশানো কথায় আমার চোখে পানি এসে গেল। আমি কোনোমতে কান্না চেপে বললাম, আমার মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার জন্য টাকাটা খুব দরকার। ডাক্তার কিছু পরীক্ষা করতে দিয়েছেন কি? মেয়ের অসুস্থতার কথা শুনে সজীবের মুখের হাসিটা মিলিয়ে গেল, তার চোখে ফুটে উঠল। সে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মাসি, আমি আপনাকে টাকা দিতে পারি, কিন্তু তার আগে আমার একটি অনুরোধ আপনাকে রাখতে হবে। অনুরোধ শব্দটা শুনে আমার বুকের ভেতরটা ধসে গেল। আমি অবাক হয়ে বললাম, অনুরোধ? তুমি তো এমন ছিলে না, আগে তো কোনো অনুরোধ ছাড়াই সাহায্য করেছ, এখন কেন অনুরোধের কথা বলছ? সে শান্ত কিন্তু দৃঢ় গলায়, সাহায্য করেছ। এখন কেন অনুরোধের কথা বলছ? সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয় মাসি। আপনি যদি আমার অনুরোধ না রাখেন তাহলে আমি টাকা দিতে পারব না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। তাহলে আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি। টাকা দেওয়ার পেছনে তার নিশ্চয়ই কোনো গোপন কারণ ছিল। আজ আমার অসহায় অবস্থা দেখে সে হয়তো তার আসল কারণটা প্রকাশ করতে চাইছে। আমার মনটা বিরক্তিতে ভরে উঠল। এই ভদ্রতার মুখোশের আড়ালে মানুষটা আসলে কেমন তা আমি ভাবতে পারছিলাম না। আমি মনে মনে ভাবলাম, কোনো পরিস্থিতিতেই আমি আর এই লোকের কাছ থেকে সাহায্য নেব না। কিন্তু পরক্ষণেই আমার চোখের সামনে তিন্নির অসুস্থ মুখটা ভেসে উঠল। আমার মেয়ের চিকিৎসার জন্য টাকাটা খুব দরকার। আমি এখন কি করব? একদিকে আমার আত্মসম্মান, আরেকদিকে মেয়ের জীবন। আমি দাঁতে দাঁত চেপে বললাম, ঠিক আছে, বলো তোমার কি অনুরোধ? সজীব আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, মাসি, আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। আমার এক পরিচিত মানুষের সাথে দেখা করতে হবে। আমি চমকে উঠলাম, কি তোমার পরিচিত মানুষের বাসায় আমি কেন যাব? সে বলল, সব কথা কি এখনই বলা যায়? আমার সেই পরিচিত মানুষ খুব ভালো, সেখানে গেলে আপনার উপকারই হবে। কিভাবে উপকার হবে সেটা তো বলবে। আমি ততমত হয়ে জানতে চাইলাম। সজীব বলল, বিষয়টা আমি আপনাকে পরেই বুঝিয়ে বলবো। আপনি যাবেন কি না সেটা বলুন। কি আমার মাথা কাজ করছিল না। ছেলেটা আমাকে অন্য কোথাও কেন নিয়ে যেতে চায়? তার কারণটা কি? আমি কোনোভাবেই তার কারণ বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এর মধ্যে কোনো অজানা বিষয় থাকতে পারে। আমার ভয় হচ্ছিল, তাই সরাসরি বলে দিলাম, আমি যাব না, আমার টাকা লাগবে না। এই বলে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল এই বাড়ির পরিবেশটাও আমার জন্য আর নিরাপদ নয়। সজীবের বাড়ি থেকে প্রায় পালিয়ে আসার পর আমার সারা শরীর কাঁপছিল। একদিকে মেয়ের অসুস্থতা, অন্যদিকে সজীবের সেই অদ্ভুত প্রস্তাব, সব মিলিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি যা সন্দেহ করেছি তার চেয়েও ভয়াবহ কিছু আমার জন্য অপেক্ষা করছে। বাড়ি ফিরে তিন্নিকে জ্বরের ঘোরে কারাতে দেখে আমার বুকটা ভেঙে গেল। আমার কাছে জমানো সামান্য কিছু টাকা ছিল, তাই দিয়ে কোনোমতে রাতের জন্য কিছু ওষুধ কিনে আনলাম। কিন্তু ডাক্তার যে পরীক্ষাগুলো করতে বলেছেন সেগুলো করানোর সামর্থ্য আমার নেই। পরের দুদিন আমি আর ওই বাড়িতে কাজে যাইনি। আমার ফোনটাও বন্ধ করে রেখেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই বাড়িতে আমি আর কোনোদিনও পা রাখব না। প্রয়োজনে অন্য কোথাও কাজ খুঁজব, না হলে না খেয়ে থাকব, তবুও নিজের সম্মান নষ্ট হতে দেব না। দ্বিতীয় দিন বিকেলে একটা অপরিচিত নম্বর থেকে আমার ফোনে কল এলো। আমি ধরতেই ওপাশ থেকে সজীবের মায়ের গলা শুনতে পেলাম, হ্যালো পাপিয়া, তুমি কাজে আসছো না কেন? ফোনও বন্ধ। সব ঠিক আছে তো? তোমার মেয়ে ভালো আছে? মাসিমার উদ্বিগ্ন কণ্ঠ শুনে আমার চোখে পানি চলে এলো। তিনি সত্যিই খুব ভালো মানুষ। আমি তাকে কি ভেবে পেলাম না। শুধু বললাম, মাসিমা, আমি আর আপনাদের বাড়িতে কাজ করতে পারবো না। কেন? কি হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি? তোমার টাকার দরকার হলে আমাকে বলতে পারতে। আমি কোনো না দিয়ে ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পরেই আবার ফোন বেজে উঠল। এবার সজীব ফোন করেছে। আমি ফোনটা কেটে দিতে গিয়েও পারলাম না। তার সাথে শেষ কথা বলাটা দরকার। আমি ফোন ধরতেই সজীবের কণ্ঠস্বর ভেসে এলো, মাসি, আপনি কেন আসছেন না? আমরা কি কোনো ভুল করেছি? মা খুব চিন্তা করছেন। তার গলা শুনে আমার ভেতরের সমস্ত রাগ যেন বেরিয়ে এলো।
আমি চিৎকার করে বললাম, তোমরা কোনো ভুল করনি। আসলে আমরা গরিব, এটাই আমাদের দুর্বলতা। তোমাদের উদ্দেশ্য আমার বুঝতে বাকি নেই। গিয়ে আমার কথা শুনে সজীব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত, প্রায় ভাঙা গলায় বলল, মাসি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার সন্তানের মতো। আমি জানি না কেন আপনি এমন ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনি কাল একবার আসুন, সব কথা আপনাকে খুলে বলবো। কথা দিচ্ছি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করব না, আর আমার অনুরোধ রাখার জন্য জোর করব না। শুধু একবার আসুন। কি তার কণ্ঠস্বরের সততা আমার মনকে সজাগ করল। সে যদি সত্যিই খারাপ হতো তাহলে কি এভাবে অনুনয় করত? আমার মনে আবারও দোটানা শুরু হলো। আমি কি তাকে আরেকবার বিশ্বাস করতে পারি? তার উদ্দেশ্যটা পরিষ্কারভাবে জানার জন্যই আমার একবার যাওয়া উচিত। যদি সে কোনো খারাপ প্রস্তাব দেয়, আমি সবার সামনে তাকে অপমান করে চলে আসব। এই ভেবে আমি বললাম, ঠিক আছে, আমি কাল আসব। ফোনটা রেখে আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগল। কাল কি হতে চলেছে আমি জানি না, কিন্তু এই রহস্যের শেষ আমার দেখতেই হবে। পরদিন সকালে আমি যখন আবার ওই বাড়ির দরজায় পা রাখলাম, আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। অজানা ভয় আর শঙ্কার এক মিশ্র অনুভূতি আমাকে গ্রাস করেছিল। মাসিমা আমাকে দেখেই ছুটে এলেন, কু এসেছিস পাপিয়া? আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি করব। কি হয়েছিল তোর? আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এমন সময় সজীব ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে একটা ভাব। সে আমার দিকে তাকিয়ে বলল, মাসি, আপনি আমার সাথে চলুন, তাহলে আপনার সব সন্দেহ দূর হয়ে যাবে। আমি একবার মাসিমার দিকে তাকালাম। তিনি ইশারায় আমাকে যেতে বললেন। আমার আর কিছু বলার ছিল না। তার উদ্দেশ্যটা পরিষ্কারভাবে জানার জন্যই আমি তার সাথে যেতে রাজি হলাম। আমার মনে হচ্ছিল, আজ যা হওয়ার হবে। এই নাটকের শেষটা দেখে যেতে হবে। সজীব আমাকে নিয়ে একটা রিকশায় উঠল। আমি ভয়ে ভয়ে তার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসলাম। রিকশা চলতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? সজীব শান্তভাবে বলল, গেলেই দেখতে পাবেন মাসি। শুধু এটুকু বিশ্বাস রাখুন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। কি তার পাশে বসে আমার মন শান্ত হল না, বরং ভয়টা আরও বেড়ে গেল। আমি রাস্তার দুপাশের বাড়িঘর, দোকানপাট দেখতে লাগলাম, যেন বিপদে পড়লে চিৎকার করে কাউকে ডাকতে পারি। প্রায় আধ ঘন্টা পর রিকশাটা একটা সুন্দর ছিমছাম আবাসিক এলাকায় এসে থামল। সজীব আমাকে একটা দোতলা বাড়ির সামনে নামতে বলল। বাড়িটা বেশ সুন্দর করে সাজানো, গেটের সামনেই ফুলের বাগান, কিন্তু সবকিছুতেই কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ। সজীব আমাকে নিয়ে কলিংবেল বাজাল। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক, দেখতে বেশ সৌম্যদর্শন এক ভদ্রলোক দরজা খুললেন। তার চোখে মুখেও কেমন যেন একটা বিষাদের ছায়া। সজীব তাকে সালাম দিয়ে বলল, আঙ্কেল, ইনি পাপিয়া মাসি, যার কথা আপনাকে বলেছিলাম। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট সালাম দিলেন, তারপর আমাদের ভেতরে আসতে বললেন। আমি দুরু দুরু বুকে ঘরে প্রবেশ করলাম। বিশাল বড় ড্রয়িং রুম, সুন্দর করে সাজানো, কিন্তু কোথাও যেন প্রাণের কোনো ছোঁয়া নেই। সবকিছু কেমন যেন নিষ্প্রাণ। সজীব আমাকে একটা সোফায় বসতে বলল। আমি বসলাম। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, সজীব তোমার সম্পর্কে আমাকে সব বলেছে। তোমার স্বামী নেই, একটা মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাও। আমি চুপ করে রইলাম। বুঝতে পারছিলাম না এখানে আমার ভূমিকাটা ঠিক কি। ঠিক তখনই ভেতরের ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নাটা শুনে আমার বুকের ভেতরটা মোচ দিয়ে উঠল। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলুন, আমার সাথে আসুন। আমি সজীবের দিকে তাকালাম। সজীব ইশারায় আমাকে যেতে বলল। আমি দ্বিধাগ্ধ পায়ে ভদ্রলোকের পেছন পেছন ভেতরের একটা ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের ভেতরে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ভেতরের ঘরে ঢুকে আমি দেখলাম একটা বড় বিছানায় 1 বছরের একটি ফুটফুটে শিশু শুয়ে আছে। তার চোখ দুটো ফোলা, জ্বরে গা পুড়ে যাচ্ছে আর সে মা মা বলে কাঁদছে। শিশুটির অসহায় অবস্থা দেখে আমার সত্তা জেগে উঠল। আমি তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলাম। তখন সেই ভদ্রলোক, যার নাম পরে জেনেছিলাম হারুন সাহেব, আমার দিকে তাকিয়ে ভগ্ন কণ্ঠে বললেন, আপনি জানেন আপনাকে প্রতিদিন 200 টাকা কে দিত। টাকাটা আমি সজীবের মাধ্যমে দিতাম। আমি বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। হারুন সাহেব বলতে লাগলেন, আপনি যে শিশুটিকে দেখছেন, ও আমার একমাত্র সন্তান, নাম আকাশ। 4 মাস আগে ওর মা এক কঠিন রোগে আক্রান্ত হয়ে
আমাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে আকাশ প্রায় অসুস্থ হয়ে পড়ে। ওর মা ছাড়া ও কিছুই বুঝত না। শিশুটির দেখভাল করার মতো কেউ নেই। আমার ব্যবসা, অফিস সব সামলে ওকে সময় দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়ছে। আমিও অল্প বয়সে স্ত্রী হারা হয়েছি। আমি জানি একজন সঙ্গীর অভাব কতটা কষ্টের। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, সজীব আমার বড় বোনের ছেলে। আমি ওকে আমার সমস্যার কথা বলেছিলাম। আমি আকাশকে একটা মা এনে দিতে চাই। এমন একজন মা যে ওকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। সজীব তখন আপনার কথা বলে যে আপনিও একা, আপনারও একটা মেয়ে আছে। আপনি হয়তো আকাশের কষ্টটা বুঝবেন, কিন্তু সরাসরি আপনাকে প্রস্তাবটা দিলে আপনি হয়তো ভুল বুঝবেন বা ভাববেন আমরা আপনার দারিদ্র্যের সুযোগ নিচ্ছি। তাই আমি সজীবকে বলেছিলাম তোমাকে প্রতিদিন এই টাকাটা দিতে, যাতে আপনার কিছুটা সাহায্য হয় এবং ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করা যায়। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করুন, হারুন সাহেবের কথাগুলো আমার কানে আসছিল, কিন্তু আমি যেন ঘোরের মধ্যে ছিলাম। আমার এতদিনের সন্দেহ, ভয়, ঘৃণা সব যেন এক মুহূর্তে কপুরের মতো উবে গেল। আমি সজীবের দিকে তাকালাম। তার চোখে পানি। সে আমার দিকে তাকিয়ে বলল, মাসি, আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনার মেয়ের অসুস্থতার কথা শুনে আমি ভেবেছিলাম এটাই সুযোগ। আপনাকে এখানে নিয়ে এলেই আপনি সব বুঝতে পারবেন। আমার অনুরোধটা ছিল শুধু আপনাকে এখানে নিয়ে আসার জন্য। আমাকে ক্ষমা করে দেবেন মাসি। আমার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। আমি এতদিন ধরে যে ছেলেটাকে সন্দেহ করে এসেছি, যার উদ্দেশ্য নিয়ে এত খারাপ চিন্তা করেছি, সে আসলে আমার জন্য এত মহৎ একটা আশ্রয়ের কথা ভেবেছে। আমার চোখে পানি চলে এলো। আমি আকাশের দিকে তাকালাম। নিষ্পাপ শিশুটি তখনও জ্বরের ঘোরে কাঁদছিল। আমার খুব মায়া হলো। আমি এগিয়ে গিয়ে বিছানা থেকে বাচ্চাটাকে আলতো করে কোলে তুলে নিলাম। ওকে বুকে জড়াতেই ও যেন মায়ের স্নেহ পেয়ে কান্না থামিয়ে দিল। আমার সব সন্দেহ, সব দ্বিধা দূর হয়ে গেল। আমি বুঝতে পারলাম সজীব এবং তার আঙ্কেলের উদ্দেশ্য কতটা মহৎ ছিল। আমি হারুন সাহেবের দিকে তাকিয়ে বললাম, আমাকে আপনার ছেলের মা হওয়ার সম্মান দেবেন। আমার কথায় হারুন সাহেবের চোখেও পানি চলে এলো। তিনি কৃতজ্ঞতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আজ আমি আমার মেয়ে তিন্নিকে নিয়ে হারুন সাহেবের সাথে নতুন জীবন শুরু করেছি। আকাশ এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না, আর তিন্নিও আকাশকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। আমরা সবাই খুব ভালো আছি। এই গল্প থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, কখনো উলে তার পরিস্থিতি বা বাহ্যিক আচরণ দেখে ভুল বোঝা উচিত, এবং মহৎ উদ্দেশ্য হয়তো দেরিতে প্রকাশ পায়, কিন্তু তা কখনো চাপা থাকে না। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে জীবন সত্যিই সুন্দর হতে পারে। কারণ একজন মাই পারেন একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হতে, এবং ভালোবাসায় পারে সব শূন্যতাকে পূর্ণ করতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।